ব্যাপারী আর রেহানা বেগম একসাথে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, ভালো তো। আমি কালই তোর খালার সাথে কথা বলবো, সব ঠিক করে ফেলবো। একথা শুনে আনিস ব্যাপারীর মুখে কালো মেঘ ভর করে, কারণ তিনি রেহানা পারভিনের বাপের বাড়ির দিকে কখনোই সম্মতি পোষণ করেননি। তখন নাফিস আবার বলে ওঠে, মা, আমার কথা আগে শেষ হোক, তারপর বলো। আচ্ছা বল, কি বলবি? বিয়ে করব বলেছি, খালার মেয়েকে করব বলিনি। তাহলে কাকে করবি? পছন্দ আছে নাকি? আমি জুইকে বিয়ে করব, আর এটাই আমার শেষ কথা। জুইয়ের নাম শুনে রেহানা পারভিন যেন আকাশ থেকে পড়ে। ছেলে এটা কি বলে? তখন তিনি সাথে সাথে বলে ওঠেন, এত বছর পরে জুই এলো কই থেকে? যেখান থেকেই আসুক, ওকেই বিয়ে করব আমি। শুনছিলাম তো বিয়ে হয়েছে ওই মেয়ের। হ্যাঁ, একটা বাচ্চাও আছে, স্বামী মারা গেছে। কি? তুই শেষে কিনা এক বাচ্চার মাকে বিয়ে করবি? জুয়ান নাফিস তখন বিয়ে করলেও তো ওদের একটা বাচ্চা থাকতো। তুমি চুপ থাকো, খবরদার কথা বলবা না। নাফিস, এসব বাদ দে। ওই বিবাহিত এক বাচ্চার মাকে বিয়ে করবে আমার ছেলে? কখনো না। তোমার সমস্যা কি মা? ভাইয়ার জীবন, ভাইয়া যা পারে করবে। তোমার তো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ মা, এটা তো ঠিকই, এটা ভাইয়ার জীবন, ভাইয়া যা ভালো বুঝবে করবে। রেহানা পারভিন দুই মেয়েকেই ধমক দিয়ে বলে ওঠেন, একদম চুপ। কি বুঝিস তোরা এসবের? হ্যাঁ, কি বুঝিস? একদম চুপ। তখন আনিস ব্যাপারীও বলে ওঠে, হ্যাঁ, আমারও আপত্তি নেই। তখন নাফিস অত্যন্ত ভদ্রতার সহিত তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, তোমার মনে পড়ে 3 বছর আগে এমন এক রাতের বেলায় তোমাদেরকে নিয়ে বসেছিলাম। আমার মুখ থেকে একটা কথা বের হওয়া মাত্রই তুমি মা কি করেছিলে? তখন আমি নির্বোধ ছিলাম মা, আমার রোজগার ছিল না, আমার উপর আমার বোনদের দায়িত্ব, এই সেই বলে নিজেকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছ। তোমার ভাবনাকে সম্মান দিয়ে নিজের সব কিছু বিসর্জন দিয়েছি আমি। তোমার ইচ্ছেতে সম্মতি পোষণ করে একটা নিষ্পাপ মেয়েকে ফিরিয়ে দিয়েছি। তবে মা, এখনকার আর তখনকার সময়ের মাঝে আকাশ পাতাল তফাৎ। ভুলে যেও না, আমি তোমারই ছেলে। তুমি যতটা দূর আগাবে আমিও ততটা দূর আগাতে পারি, বরং তার চাইতে বেশি পারি। তাই বলছি, আমাকে রাগিয়ে দিও না। এই পুরো সংসারটা আমার টাকায় চলে। এই যে কাপড় পরে মানুষকে দেখাও, সেটাও আমার টাকায়। নাফিস, বাস্তব কথা বললাম মা, খোটা দেইনি। তোমরা আমার মা বাবা, তোমরা হাজার পাবে আমার কাছে, এটা সত্যি। তবে আমি আমার জীবনে সবটা হারাতে পারবো না মা। বিয়ে আমি জুইকেই করব, এটাই ফাইনাল। নাফিস এ কথা বলে সবার সামনে থেকে উঠে চলে যায়। আর রেহানা পারভিন যেন এই মুহূর্তে বিষ খেয়ে বিষ হজম করছেন। অফিসের সবাই এখন নাফিস আর জুইকে দেখলে মাথা নিচু করে থাকে, হয়তো লজ্জা নয়তো রাগ। তবে নাফিস এসবের কিছুই তোয়াক্কা করে না। যে পুরুষ নিজের মাকেই তোয়াক্কা করেনি, সে আর অন্যদের কি তোয়াক্কা করবে? নাফিসের এমন ডিসিশনে মাহবুব স্যার, মহি, এমনকি নাফিসের পরিবারের সবাই, শুধু তার মা ছাড়া সবাই রাজি। অন্যদিকে জুই তার মাকে সবটা জানিয়েছে। সে অন্তত এতটুকু জানে যে তার মায়ের কাছ থেকে সে সব দিক থেকে সাপোর্ট পাবে। তাই ভাই আর ভাবিকে না জানিয়ে আগে মাকে জানিয়েছে। সেদিন সন্ধ্যায় জুইয়ের মা জুইয়ের বাসায় আসে। তখন মাকে খোলসা করে সবটাই জানায় সে। তুই কি রাজি আছিস মা? বারবার ফিরিয়ে দিয়েছি মা, বিশ্বাস করো, অনেকবার ফিরিয়ে দিয়েছিলাম। পরে দেখলাম মানুষটাকে আর আমার এই হতভাগ্য জীবনটাকে আর একটা সুযোগ দিয়েই দেখি না। অন্তত ইপসিটা তো বাবার ছোঁয়া পাবে। হ্যাঁ রে মা, মানুষ একা বাঁচতে পারে না, একজন পুরুষ লাগেই জীবনে। আমি তো ভেবেই পাইনি যে নাফিস এতদিন পর এইভাবে তোকে আপন করে নেবে। হ্যাঁ মা, সে একটুও বদলায়নি মা। আল্লাহ পাক যেন এইবার তোর ভাগ্যে ভালো কিছু রাখে রে মা, আমি যাতে মরার আগে দেখে যেতে পারি। এসব বলো না মা, তুমি ভালো থাকো, এটাই অনেক আমার জন্য। নাফিসকে একবার আসতে বল, দেখি ওকে। ও তো মনে হয় বাসায় মা। তাহলে থাক। হঠাৎ করেই জুইয়ের কিছু মনে পড়ে যায়, আর জুই বারান্দায় চলে যায়। মেয়ের এমনভাবে উঠে জানালার কাছে যাওয়া দেখে জুইয়ের মা অবাক হয়ে যায়। উঠে মেয়ের পাশে গিয়ে দাঁড়ায়। কি রে মা? বেনারসি পরে নিজের ভালোবাসাকে মাটি চাপা দিয়ে বউ বেশে ফারুকের ঘরে গিয়েছিলাম মা, কিন্তু আল্লাপাক কি খেলাটাই না খেলে দিলেন আমার সাথে। আল্লাপাক আমার ভাগ্যটা কি দিয়ে গড়েছে আমি আজও বুঝলাম না মা, আজও বুঝলাম না। কাঁদিস না মা, আর কাঁদিস না। আল্লাহ পাক তোকে তো কম কাঁদায়নি, হয়তো সামনে তোর অনেক সুখ আছে। আমার তো আবার সুখে অ্যালার্জি মা, দেখো না, কোনো সুখে আমার কপালে শোয় না। আয় খেতে আয়। এই বলে জুইয়ের মা ইপসিকে কোলে নিয়ে সামনের রুমে যায়, আর জুই চাপা স্বরে কেঁদে দেয়। এমন অবস্থাতেই নাফিসের ফোন আসে জুইয়ের মোবাইলে। নাফিসের ফোন পেয়ে নিজেকে শান্ত করে গলা ঠিক করে ফোনে হাত দেয় জুই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঁদছো কেন? কই না তো। কই আবার কি, কাঁদছিলে তুমি, কণ্ঠই বলে দিচ্ছে। বলো কি হয়েছে?
এমন কিছুই না। আমি আমার কাদম্বরীর নিঃশ্বাসটাও চিনি। বাদ দাও, কি করো? কি করি কি করো? বলবো? বলো। বলবো? হ্যাঁ বলো না। শুনবে? হ্যাঁ। তবে শোনো, ওগো মোর কাদম্বরী, শুনতে কি পাও তুমি? তোমার আলতারাঙা পায়ে নুপুর পরিয়ে তার তালে মাতাল মোর মন। আমি তোমারও সনে থাকিব সদা, ইহাই আমার পণ। লাল শাড়িতে বউ সাজিয়ে আনবো আমার ঘরে, তোমার রুমে দেখো গো আমি যাতে না যাই মরে। নাফিসের এই কাব্যে জুয়ের যেন কলিজাটা ফেটে যাচ্ছে। নাফিসকে কেন যেন দেখতে ইচ্ছে হচ্ছে তার, খুব ইচ্ছে হচ্ছে আজ নাফিসকে দেখতে। তখনই নাফিস হেসে বলে, কেমন লাগলো কাদম্বরী? নাফিস, আমি তোমাকে দেখতে চাই, এক্ষুনি এই মুহূর্তে দেখতে চাই। এখন? হ্যাঁ প্লিজ আসো, আমি তোমাকে দেখতে চাই। আচ্ছা, তবে আজ কাদম্বরী এত রোমান্টিক হলো কি করে? আসবে কিনা বলো? আচ্ছা বাবা, আসছি। আমি অপেক্ষায় আছি। তুমি অপেক্ষায় রত থাকো আমার কাদম্বরী। আমি গাছরা হাতে আসবো তোমার কাছে, নিতে তোমায় আপন করে আমার এই মনে। এই বলে নাফিস ফোনটা কেটে দেয়। আর জুই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে নাফিসের আসার পথে। রুদ্ধশ্বাস নিয়ে প্রতিটি সেকেন্ড অপেক্ষা করে আছে জুই। নাফিসের অপেক্ষায় নিজেকে আজ চাতক পাখি মনে হচ্ছে তার। নাফিসের ভালোবাসায় নিজেকে আজ রাঙিয়ে নিলে ক্ষতি কিসে? জীবন আরও একবার তাকে সুযোগ দিয়েছে, এই সুযোগ লুফে নিতে ক্ষতি কোথায়? সময় বয়ে যাচ্ছে, কিন্তু নাফিসের দেখা পাওয়া যাচ্ছে না। আজ প্রায় 2 বছর পরে জুই সাদা শাড়ি ছেড়েছে। আজ নাফিসের পছন্দের সেই হলুদ রঙের শাড়িটা পরেছে জুই। সাদা শাড়িটা খুলে হলুদ শাড়িটা পরার সময় কেন যেন আপনা আপনি চোখ থেকে পানি ঝরে যায় জুইয়ের। হয়তো কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। সাদা শাড়িতে অনেক বেদনার স্মৃতি লুকায়িত, আবার হলুদ শাড়িতেও অনেক কষ্টের মুহূর্ত লুকায়িত। একদিকে নিজেকে যার কাছে সঁপে দেওয়া হয়েছিল, তার সারা জীবনের জন্য চলে যাওয়াতে বুকে চাপা ব্যথা হচ্ছে জুইয়ের। সব মিলিয়ে জুই যেন দিশেহারা। শাড়ি পরে অনেকক্ষণ অপেক্ষায় রত থাকা মন যেন আস্তে আস্তে বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, রাত প্রায় 11টার উপর বেজে গেছে, অথচ নাফিস আসেনি। নাফিসের পথপানে চেয়ে থেকে থেকে 2 চোখ যেন প্রায় বুঝেই আসে তার। এ অপেক্ষায় তাকিয়ে থাকা ওই ফাঁকা রাস্তার পানে, এই তাকিয়ে থাকা যেন এক অন্যরকম ভালো লাগার স্পর্শ পেতে শিহরিত হয়ে থাকা। অপেক্ষার পালা বদলে সময় হয়ে গেছে, রাত প্রায় 12:30, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, অথচ নাফিসের কোনো পাত্তাই নেই। বারান্দা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে জুইয়ের চোখে যেন কুয়াশা ভরে আছে। চোখের পানিগুলো আপন ইচ্ছায় ঝরে যাচ্ছে। মন থেকে শুধু কিছু কথা বেরিয়ে আসছে তার। তাহলে কি নাফিস আবারও ঠকালো আমায়? সে আগের মতো নাফিস আবারও আমায় কষ্ট দিল? আমার ভালোবাসা কি তাহলে আরো একবার মিথ্যে প্রমাণিত হলো? এসব ভেবে নিয়ে রুমে গিয়ে আয়নার সামনে নিজেকে দেখে জুই। চোখের পানিগুলো মুছে শাড়ির সেফটি পিনে হাত দেয় জুই। যার জন্য এই শাড়ি, সেই যখন আসেনি তাহলে আর এই শাড়ি কেন? শাড়ির সেফটি পিন খুলতে যাবে, এমন সময় জুইয়ের মোবাইলে একটা মেসেজ আসে। চমকে গিয়ে মোবাইলের মেসেজ অপশনে যায় জুই। সেখানে লেখা আছে, নিচে দাঁড়িয়ে আছি আমি, তুমি আস্তে করে বেরিয়ে এসো, ইপসিকে আন্টি দেখবে, অপেক্ষা করছি আমি। মেসেজটা দেখে দৌড়ে বারান্দায় যায় জুই। নিচে দেখে নাফিস বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। শালটা শাড়ির উপরে দিয়ে আস্তে করে বাসা থেকে বেরিয়ে যায় জুই। বাসায় তখন ইপসি আর তার মা ঘুমাচ্ছিল। দরজায় তালা দিয়ে জুই নিচে নেমে আসে। কেচি গেটের তালা খুলে বেরিয়ে নাফিসের সামনে গিয়ে দাঁড়ায় জুই। আর এদিকে জুইকে দেখে নাফিস অবাকই হয়নি, ভাষা হারিয়ে ফেলেছে। চিরচেনা সেই হলুদ শাড়িটা যা আজ জুই তার অঙ্গে জড়িয়েছে। জুইকে দেখে চোখের পানিগুলো চিকচিক করছিল নাফিসের। অসাধারণ বললেও কম হয়ে যাবে আজ। মুখে যেন দুজনেই কুলু পেটে দিয়েছে, কোনো কথা নেই কারো মুখে। অজান্তেই জুইয়ের হাতটায় স্পর্শ করে নাফিস। নাফিসের স্পর্শে ধ্যান ভেঙে যায় জুইয়ের। এত দেরি কেন করলে নাফিস? কিছু কাজ ছিল। আমি ভেবেছিলেন নাফিস বুঝি আবারও তোমায় ঠকালো, তাই না? নাফিসের এমন কথায় একদম চুপ হয়ে যায় জুই। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নাফিসের সামনে। জুইয়ের নিচু মাথা দেখে জুইয়ের থুতনিতে হাত দিয়ে তার মাথাটা উঁচু করে দেয় নাফিস। তারপর হালকা হেসে বলে ওঠে, এই নাফিস আর বদলাবে না কাদম্বরী, এই নাফিস তার কাদম্বরীকে আর ঠকাবে না। এখন চলো। কোথায়? একখানে যাব। কোথায় নিয়ে যাবে আমায়? যেথায় বিরাজ করবে শুধু নিস্তব্ধতা।
যেথায় আমার মনে রাজ করবে তোমার ভালোবাসা, সেখানে। নাফিস কথা বলার সাথে সাথে জুইয়ের হাত ধরে তাকে বাইকে উঠিয়ে দেয়, আর তারপর বাইক স্টার্ট করে দেয়। গভীর রাতে প্রকৃতিও চুপ হয়ে আছে। একা রোডে নাফিসের বাইক ছুটে চলেছে এক অজানা গন্তব্যে। জুই বারবার চাইছে নাফিসের কাঁধে হাত রাখতে, কিন্তু কোথাও যেন একটা বাধা কাজ করছে তার মাঝে। নিজেকে এখনো লজ্জায় ঢেকে রেখেছে সে। অন্যদিকে নাফিস চাইছে জুই তার কাঁধে হাত রাখুক, একটু ভরসা করুক, যদিও সে জুইয়ের ভরসা একবার ভেঙে দিয়েছিল অনায়াসে। জুই, ভরসা করেই দেখো না। মানে? তোমার মন বলছে আমার কাঁধে হাত রাখতে, কিন্তু তোমার বিবেক বলছে কার কাঁধে হাত রাখবি? যে তোকে একবার ছেড়ে চলে গেছে তার কাছেই ভরসা করছিস? নাফিসের কথায় বাকরুদ্ধ হয়ে যায় জুই। ওর মনের কথা নাফিসের মুখে শুনে সে আসলেই অবাক হয়ে গেছে। নাফিস কি তাহলে আসলেই বদলে গেছে? না মানে আসলে একটাবার হাত রেখে দেখো, যদি ভরসা খুঁজে না পাও তাহলে হাতটা সরিয়ে নিও, আমি কিছুই মনে করব না। নাফিসের কথার প্যাচে পড়ে গিয়ে নাফিসের কাঁধে হাত রাখতে বাধ্য হয় জুই। নিজের কাঁধে কাদম্বরীর হাত পড়ায় আনন্দের অনুভূতিগুলো নাফিসের হৃদয়কে হালকা শিহরিত করে দেয়। প্রায় অনেকক্ষণ পর একটা নদীর পাড়ে এসে নাফিসের বাইক থামে। বাইক থামিয়ে জুইয়ের হাত ধরে জুইকে নদীর পাড়ে নিয়ে দাঁড় করায় নাফিস। এত রাতে এখানে নদীর পাড়ে এসে অবাক হয়ে যায় জুই। আরেকটু অবাক হয় ঘাটে একটা নৌকা দেখে। নাফিস, এত রাতে এখানে নিয়ে এলে যে? জুইয়ের শান্ত গলার মিষ্টি প্রশ্নে অভিভূত হয়ে নাফিস জুইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর সে তার হাতখানা দিয়ে তার কাদম্বরীর হাতে স্পর্শ করে অত্যন্ত শান্ত গলায় আস্তে করে মিষ্টিভাবে বলে ওঠে, নিশিরাতে কব কথা তোমারও শোনে, প্রিয়া মোর শোনো তবে, আমি আছি তোমারও মনে। নাফিসের বলা কবিতায় আজ যেন আগের মতো হাসি ফুটে ওঠে জুইয়ের ঠোঁটে। আজ যেন প্রাণ খুলে হাসতে মন চাইছে তার। নাফিস তখন জুইয়ের হাতে নিজের হাত জোড়া একটু চেপে ধরে বলে, হাসো কাদম্বরী, আজ হাসো। আজ আমি দেখি আবার আমার সেই কাদম্বরীর মিষ্টি হাসিখানা। হাসতে বড্ড বেশি মন চাইছে আমার। হ্যাঁ, আজ থেকে তুমি হাসবে, আর কখনো ওই চোখে পানি আসতে দেব না তোমার। আমি একটু জড়িয়ে নেবে তোমার ওই বুকে? জুইয়ের এমন আবদারে নাফিস যেন হাজারো সুখ তার হাতের মুঠোয় পেয়ে যায়। দিক বিদিক না ভেবে নিজের কাছে টেনে নেয় নাফিস জুইকে, তারপর কোলে তুলে নেয় কাদম্বরীকে, এগিয়ে যায় নৌকার দিকে। নাফিস, বলো। রাতের বেলায় নদীতে নিয়ে এলে কেন আমার? আজ রাতে তোমার সাথে জ্যোৎস্না বিলাস করব, ওই নৌকার মধ্যে নদীর মাঝখানে। আমার যে ভয় হয় নাফিস। আমি তো আছি, আরেকটু ভরসা করো আমায়। লোকে যদি জানে কি হবে? সাহস করো নারী, একবার সাহস করো। ভালোবাসায় আপন করে আদর সোহাগে ভরিয়ে দেব তোমায়। জুই তখন আর নিজেকে আটকে রাখতে পারেনি। কোলে চড়ে থাকা অবস্থাতেই নাফিসকে জড়িয়ে ধরে সে। নিজের কোলে রেখে জুইকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে নৌকায় ওঠে নাফিস। নদীর শান্ত ঢেউয়ের সাথে তাল মিলিয়ে নৌকা বয়ে যাচ্ছে তার আপন গতিতে। গভীর রাতে নিস্তব্ধ নদীতে শুধুই পানির শব্দ। ঢেউগুলো একে অপরের সাথে খেলে যাচ্ছে, মাঝে বৈঠা বাইছে, আর নাফিস আর জুইকে পরখ করছে। অন্যদিকে নাফিস যেন তার পলক ফেলছে না, এক দৃষ্টিতে তার কাদম্বরীকে দেখে যাচ্ছে সে। নাফিসের এভাবে তাকিয়ে থাকা দেখে জুই যেন হারিয়ে যাচ্ছে। থাকতে না পেরে নিজের হাত দিয়েই নাফিসের চোখ বন্ধ করে দেয় জুই। এভাবে তাকিও না, আমি মরে যাব। মরতে দেব না তোমায়, আমার হৃদয় মাঝে বন্দি করে রাখবো। পাগল করো না আমায়। আমি যে তোমাতে পাগল প্রায়। দেখো, ঢেউগুলো শব্দ করছে। তোমার কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। জুই নাফিসের কথার সাথে পেরে উঠতে পারছে না। নাফিস যেন সব কথা সাজিয়ে রেখে দিয়েছে, তাই জুই চুপ করে যায়। কিছুক্ষণ পর নাফিস একটা ফানুসে আগুন ধরায়। ফানুস দেখে জুই যেন দিশেহারা হয়ে যায়, কারণ ফানুস যে তার খুব প্রিয়। আর এর সাথে সাথে ওদের দুজনের প্রথম দেখার কথাটা মনে পড়ে যায় জুইয়ের। প্রথম দেখায় নাফিস এভাবেই ওকে সাথে নিয়ে ফানুস উড়িয়েছিল। নাফিস তখন জুইকে কাছে টেনে নিয়ে দুজন মিলে ফানুসটা উড়িয়ে দেয়। তারপর জুইয়ের কপালে আলতো করে চুমু এঁকে দেয়। এসবই যেন জুইয়ের কাছে স্বপ্ন মনে হচ্ছে। নিজেকে নাফিসের সাথে জড়িয়ে রেখে পরম শান্তিতে চোখ বোঝে জুই। আর নাফিস তার কাদম্বরীকে জড়িয়ে রেখেই বলে ওঠে, ভালোবাসি মোর প্রিয়া তোকে, অনেক ভালোবাসি। এই ভালোবাসার জন্যে আমি দেব হাজার নদী পাড়ি। ওগো মোর কাদম্বরী, আমি তোকেই ভালোবাসি। আমার ভালোবাসার মাঝে যে তোর আছে বসত বাড়ি। মিষ্টি হেসে জড়িয়ে ধরে
চোখটা তুই বুঝ, আমার বক্ষের মাঝে যেন পাশ অনেক সুখ। নাফিসের কথার পরপরই জুই নাফিসের শার্টটা আরো শক্ত করে ধরে নাফিসের বুকে নিজেকে আরো লেপ্টে নিয়ে যায়। এ যেন সুখের ভেলায় চড়ে একজোড়া পাখির দীর্ঘ নিঃশ্বাস ফেলার শান্তিময় মুহূর্ত। দুই পরিবারের সম্মতিতে, নাফিসের মায়ের একান্ত আপত্তিতে নাফিস আর জুইয়ের আজ বিয়ে। খুবই সাধারণভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। জুইয়ের ইচ্ছাকেও সম্মান জানিয়েছে নাফিস আর তার পরিবার। নাফিস নিজেও চায়নি বিয়েটা ধুমধাম করে হোক, তাই অফিসের কিছু কলিগ আর দুই পরিবারের মানুষ মিলেই ছোট করে বিয়ের আয়োজন করেছে জুইয়ের মায়ের বাসায়। বিয়েতে মাহবুব সাহেব এবং তার স্ত্রীও উপস্থিত হয়েছেন। ইপসির মুখে আজ হাসি, সে তার মাকে আজ বধূ বেশে দেখতে পাচ্ছে। যদিও তেমন সাজেনি জুই, নাফিসের দেয়া লাল বেনারসি আর সাথে একদম সিম্পল সাজ, আর নাফিসের একান্ত ব্যক্তিগত অনুরোধে খোপায় বেলি ফুলের মালা পড়েছে সে। আর ইপসি বারবার জুইয়ের খোপার ফুলগুলো ধরছে, তবে নষ্ট করছে না। জুম্মার নামাজের পর নাফিস তার বাবা, দুই বোন আর বোনের জামাই সাথে আরও দুজন মুরব্বী নিয়ে জুইদের বাসায় আসেন। মাশাল্লাহ, আজ নাফিসকে রাজপুত্রের মতো লাগছিল। একটা পাঞ্জাবি আর চুড়িদার পরেছে সে। ড্রয়িং রুমটা বেশ ভালো বড়সড়, সেখানেই ওনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আর ভেতরে মহিলারা আছেন। নিজের জায়গায় একদম কমফোর্টেবলভাবে বসে আছে নাফিস। মনে হচ্ছে কিছুই হয়নি। আজ যে তার বিয়ে, সেটাও তার জন্য একদম সিম্পল ব্যাপার। কারণ এই 3টা বছরে নিজের বুকের ব্যথা, নিজের কর্তব্যগুলো পালন করতে করতে এখন সবকিছুই তার কাছে নর্মাল মনে হয়। নাফিসের কথায় শান্তা ভেতরে গিয়ে ইপসিকে নিয়ে আসে, এনে নাফিসের কোলে তুলে দেয়। আর নাফিসও তাকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে রাখে। অন্যদিকে ইপসিকে এক নজরে দেখে যাচ্ছে আনিস ব্যাপারী, মানে নাফিসের বাবা। এখন থেকে নাতনি হিসেবে এই বাচ্চাটাকে নিজের সব ভালোবাসা বিলাবেন তিনি। এদিকে নাফিস ইপসির সাথে কথা বলায় ব্যস্ত। এই যে বুড়ি, এত সাজুগুজু করেছেন কেন আপনি? পাপ্পা কথা বলি তো মা, কথা বলো পাপার সাথে। এই যে দেখো দাদান আসছে, তাকাও এদিকে মা, তাকাও তো। নাফিসের হাতের ইশারায় ইপসি নাফিসের বাবার দিকে তাকায়। নাফিস বারবার দাদান দাদান করছিল। প্রায় 5 মিনিট পর ইপসি মিষ্টি হাসি দিয়ে দাদান বলে ওঠে, আর সেখানে উপস্থিত সবাই হেসে ফেলে। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে যান। বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। হুজুর বিসমিল্লাহ বলে বিয়ে পড়তে শুরু করেছেন, কিন্তু এখানে নাফিস বাধা দিয়ে দেয়। এই রুম আর ওই রুম অল্প ফারাক, তাই এই রুমের সব কথা যে ভেতর থেকে শুনে নেয়। নাফিস তখন বলছিল, হুজুর একটু অপেক্ষা করুন, জি বলুন। এখানে আরও কিছু থাকবে। যেমন? এখানে শুধু নাদিরা ইয়াসমিন মানে জুইয়ের নাম নেওয়া হচ্ছে, কিন্তু সে তো একা নয়, তার সাথে আরও একটা প্রাণ জড়িত। একটু পরিষ্কার করে বোঝালে ভালো হতো। এখানে উল্লেখ করুন যে নাদিরা ইয়াসমিন জুইকে স্ত্রীর সম্মান দেওয়ার সাথে সাথে তার মেয়ে ইপসির সমস্ত দায়িত্ব আমার। এখন থেকে ইপসির বড় হওয়া এবং তার বিয়ে সম্পন্ন হওয়া পর্যন্ত তার সমস্ত দায়িত্ব আমার। ওর সমস্ত সার্টিফিকেট এবং ওর সমস্ত উপস্থিতিতে আমি নাফিস আহমেদ তোর বাবা। এক কথায় আজ থেকে ইপসি শুধু নাদিরা ইয়াসমিন জুইয়ের মেয়ে না, ইপসি আমাদের মেয়ে হিসেবেই পরিচিতি পাবে। নাফিসের বলা কথাগুলো সেখানে উপস্থিত সবাই এতক্ষণ মনোযোগ সহকারে শুনেছেন। নাফিস তখন হুজুরকে আবার বললেন, ও হুজুর সাহেব, বিয়ের দেনমোহর 5 লক্ষ টাকা ঠিক করুন, যার মধ্যে পুরো 5 লক্ষ টাকাই নগদ যাবে ইপসির অ্যাকাউন্টে। একথা ভেতর থেকে শুনে জুই আরও অবাক হয়ে যায়। সেখানে উপস্থিত সবার মাঝে কেউ কেউ অবাক হয় এটা ভেবে যে এই পুরুষ কি করে এত অনায়াসে আরেকজনের সন্তানকে এতটা আপন করে নিতে পারে। আর কেউ কেউ আনন্দ হয় তার এত উদারতা দেখে। আর ভেতরে থাকা নববধূর সাজে বসে থাকা জুইয়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, এটা ভেবে যে তার মেয়ের ভবিষ্যৎ এখন থেকে সুরক্ষিত। অবশেষে বিয়েটা সম্পন্ন হয়ে গেছে। সবার মুখেই আলহামদুলিল্লাহ। যেন এক ভেঙে যাওয়া স্বপ্ন আজ জোড়া লাগলো, যেন কিছু ভেঙে যাওয়ার সম্পর্ক আবারও ভিত খুঁজে পেল। ভালোবাসার সম্মান আর ভালোবাসার মানুষটার সম্মান বাঁচাতে তার অসহায়ত্বের শেকড়কে নিজের শেকড়ে পরিণত করে তার পাশে থাকাটা সবাই হয়তো পারে না, যা হয়তো নাফিস পেরেছে। সব অনুষ্ঠান শেষে জুই আর ইপসিকে নিয়ে বাসায় পা রাখে নাফিস। এমন ঘরে এসে পা রেখেছে জুই যেখানে নতুন সংকার উৎপন্ন। রেহানা পারভিন ছেলের বউ দেখে খুশি হওয়ার বদলে দুঃখী হয়েছে বেশি। তার চিন্তা পাড়া প্রতিবেশীরা এসে যখন দেখবে ছেলের বউয়ের আগের ঘরের বাচ্চা আছে, তখন তার মুখ থাকবে কোথায়। জুই এসে সালাম দেওয়ার পরও তিনি তেমন একটা গুরুত্ব দেননি। জুই বেশ বুঝে গেছে তার নতুন শাশুড়ির মনে কি চলছে এই মুহূর্তে। অন্যদিকে ছোট্ট ইপসিটাকে দেখেও না দেখার ভান করে আছেন তিনি। সবার মাঝে থেকে কাজ তো করে যাচ্ছেন, সাথে বিষ হজম করছেন। শান্তা আর শাম্মী
দুজন মিলে নাফিসের ঘরে জুইকে রেখে আসে। মায়ের কাছে থাকবে বলে ইপসিকেও জুইয়ের সাথে নাফিসের ঘরে রাখা হয়। রুমে ঢুকে অনেকটা অবাক জুই, পুরো রুমটাই শূন্য। এখানে যে বাসর হবে দেখে বোঝা যাচ্ছে না। সব সময়ের মতো রুম যেমন থাকে তেমনি রাখা হয়েছে। ফুল তো দূরে থাক, ফুলের ফোঁটাটাও খুঁজে পাবে না কেউ এই রুমে। ইপসি তখন গুটি গুটি পায়ে দৌড়ে নাফিসের বিছানায় উঠে বসে যায়, হাতে ইশারা করে মাকে দেখায় তার পাশে বসতে। প্রায় 1 ঘন্টা পর জুইয়ের সাথে খেলতে খেলতে ইপসি ঘুমিয়ে যায়। ইপসি ঘুমানোর পরই নাফিস দরজা ঠেলে রুমের মধ্যে আসে। নাফিসকে দেখে হালকা স্মিত হাসি দেয় জুই। হাসির উত্তর হাসি দিয়েই দেয় নাফিস। খাটের দিকে নজর করে দেখে ইপসি খাটের মাঝ বরাবর শুয়ে আছে। ইপসির এপাশে বসে জুইকে উদ্দেশ্য করে নাফিস বলে, রাগ করনি তো জুই? কেন কেন করব? এই যে ফুলবিহীন ফাঁকা বাসর উপহার দিলাম তোমায়। হয়তো এটাতেই শান্তি। ইপসির কথা ভেবেই আনিনি। আর হ্যাঁ, আমি তো স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ, তুমি জানোই। বিয়েটা আমার ইচ্ছে করেছি, মা একটু ঝামেলা করবে জানতাম, তাই ফুলের ব্যবস্থা করিনি। সমস্যা নেই। ক্লান্ত লাগছে কি? হুম ইপসি খেয়েছে? হুম শান্তা খাইয়ে দিয়েছে। তুমি কোথায় ছিলে? ছাদে গিয়েছিলাম, মাহবুব ভাইয়া আর আরো কয়েকজন বন্ধুরা ছিল। ও, সবাই সবকিছু শিখিয়ে দিল। কি শিখিয়ে দিল? বলল আমাকে নাকি প্রথম রাতেই বিড়াল মারতে হবে। নাফিসের কথা একটু জোরেই হেসে ফেলে জুই। তারপর বলে, তুমি কি বললে? আমি বললাম আমি তো আগেই বিড়ালের কাছে নিজেকে স্যারেন্ডার করে দিয়েছি। হাসলে অনেক ভালো লাগে তোমাকে। নাফিসের কথায় হাসি থামিয়ে দেয় জুই। নাফিস আবারও বলে ওঠে, এক কাজ করো, শুয়ে পড়ো। ঘুমিয়ে যাবে? তুমি ঘুমাও, সারাদিনের ধকলে শরীর ক্লান্ত তোমার। আমি ভালো আছি। হুম, ঘুমিয়ে পড়ো। নাফিস, হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। আমায় দেখে কামনা জাগছে না মনে? তুমি তো আমার কামনার খোরাক নাও কাদম্বরী, তুমি আমার চোখের খোরাক, আমার মনের খোরাক। এর বেশি হয়তো আর কিছু বলা লাগবে না তোমায়। আমি আসবো তোমার কাছে, এটা ঠিক, তবে অসময়ে নয়, সময় অনুযায়ী, যেখানে কামনার চাইতে ভালোবাসার স্থানটা বেশি থাকবে। কামনা তো শরীরের চাহিদা মেটাবে, কিন্তু ভালোবাসা শরীর আর মন আর আবেগ সব কিছুর চাহিদা মেটাবে। তুমি ঘুমিয়ে পড়ো কেমন? কথাগুলো বলে নাফিস ঘুমিয়ে পড়ে। নিজ সন্তানের মতো ইপসিকে বুকের সাথে মিশিয়ে ঘুমিয়ে যায় নাফিস। ইপসির এপাশে শুয়ে এক ধ্যানে নাফিসকে দেখছে জুই। নাফিসটা বরাবরই এরকম, শরীরের চাইতে মনের দিকে টান বেশি তার। হয়তো পরিস্থিতির চাপে পড়ে মনকে শক্ত করে ফেলেছিল এই মানুষটা। হঠাৎ করেই ফারুকের কথা মনে পড়ে যায় জুইয়ের। বিয়ের প্রথম রাতেই রুমে ঢুকে একটা কথা জিজ্ঞেস করেছিল সে, তুমি শারীরিকভাবে সুস্থ তো? সাই পেয়ে বাঘের মতো নিজের পুরুষত্ব ফলিয়েছিল সেই পুরুষটা। প্রচণ্ড যন্ত্রণায় কেঁদে দেয়া জুইয়ের ব্যথাটা সেরাতে খেয়াল করেনি সেই পুরুষটা। সেদিনও তার বাসর ছিল, আর আজও তার বাসর হচ্ছে, শুধু তফাৎ সময় আর মানুষের। সেদিনের পুরুষটি তাকে চেয়েছিল শরীরের খোরাক হিসেবে, আর এই পুরুষটি তাকে চাইছে মনের খোরাক হিসেবে। দুনিয়ার অদ্ভুত সব নিয়ম, কখনো দুঃখ তো কখনো সুখ। এইসব ভেবে ভেবে চোখে তার অঝোর শ্রাবণ। নাফিসকে দেখছে আর কাঁদছে সে। এ কান্না হয়তো সুখের কান্না, এ কান্না হয়তো পরিপূর্ণতার কান্না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজেই ভাবছে আর মনে মনে বলছে, এই পুরুষকে কোথায় রাখবো আমি, যে আমার মনের মাঝে রাজ করেই যাচ্ছে? এই পুরুষকে কোথায় রাখবো আমি, যে কিনা আমাকে রেখেছে তার হৃদয়ের গভীরে? সকালবেলা বাসায় অনেকেই এসেছে নতুন বউ দেখতে। বর্তমান যুগের প্রতিবেশী মানেই এক ঘর বেশি বোঝার পাবলিক। জুই তখন রান্নাঘরে ছিল। একে বিবাহিতা সে, তার উপর এক বাচ্চার মা। দোষ তার বহুত হবে এটা সে জানে এবং বুঝেও গেছে, তাই নিজ হাতেই পরদিন কাজে লেগে গেছে সে। রান্নাঘরে স্বামীও ছিল, আর শান্তা ইপসিকে নাস্তা খাওয়াচ্ছিল। জুই 5 কাপ চা নিয়ে বসার ঘরে সবার সামনে যায়। হলুদ এপ্লিকের শাড়িটায় জুইয়ের রূপ যেন ফেটে পড়ছিল। তখন সবার হাতে হাতে চা দিয়ে পাশেই দাঁড়িয়েছিল সে। তখনই একজন মহিলা রেহানা পারভিনকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ গো নাফিসের মা, আপনার দেখি কপাল খুলে গেছে। ছেলে বিয়ে করেছে, তাও নাতিন সমেত। বউয়ের ডেলিভারি খরচ বেঁচে গেছে তাহলে। কথাটা জুইয়ের বুকের মাঝে গিয়ে বিঁধে। তখন নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল তার, তবুও দাঁড়িয়ে আছে সে। তখন পাশের জন বলে, নাফিসার বুকে সাহস আছে বলতে হয়। একে তো বিয়েটা মেয়ে বিয়ে করছে, সাথে মেয়েকেও নিয়ে নিছে। বাপ রে বাপ। কথাগুলো জুইয়ের শরীরে কাটার মতো বিঁধছে, চোখের পানিগুলো টলমল করছে। এই একটা দুর্বলতাই তাকে হয়তো সারা জীবনের জন্য কুড়ে কুড়ে খাবে। এমন সময় নাফিস সেখানে গিয়ে দাঁড়ায়। আসলে সে ইপসির কাছে যাচ্ছিল।
পাশ দিয়ে হাঁটার সময় কথাগুলো নাফিসেরও কানে আসে, তাই সেও সেখানে প্রবেশ করে। নাফিসকে দেখে জুই আরও আগে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। হলুদ পাঞ্জাবিতে নাফিসকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল, একজন সুদর্শন পুরুষ। নাফিস আর জুই এই জোড়া মনে হয় আল্লাহ পাক নিজ হাতে লিখে পাঠিয়েছেন, দুজন দুজনের চেয়ে কম কিছু না। এমন সময় দুই মহিলাকে উদ্দেশ্য করে নাফিস বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টিরা? নাফিসের সালামের উত্তর নেয় সবাই। তখন নাফিস আবারও বলে, আমার বউ দেখতে এসেছেন আন্টি? হ্যাঁ, দেখতে আসলাম। বিয়ে করছো জানালে না তো? আমি আর কি জানাবো বলুন আন্টি, এসব খবর তো বাতাসের আগে আপনাদের কানে পৌঁছায়। না, শুনলাম আর কি। না ঠিক আছে, ব্যাপার না। তা আন্টি, আপনার ছেলে দ্বিতীয় বউয়ের খবর কি? শুনলাম এবারও আপনাদের সাথে ঝামেলা করে বাপের বাড়ি গিয়ে বসে আছে। নাফিসের কথায় মহিলা থতমত খেয়ে যায়। জুইয়ের চোখও বড় হয়ে যায়। রেহান ও পারভিনও ছেলের দিকে তাকিয়ে থাকে। নাফিস আবারও বলে, আর এই আন্টির তো আরও ভালো অবস্থা, তাই না আন্টি? আন্টি, আপনার বড় মেয়েকে শুনলাম আরেকটা বিয়ে দিয়ে দিয়েছেন 1 মাস হলো। আমার বাপ মা তো দাওয়াতও খেয়ে এলো সেই বিয়ে। তা আমার বউয়ের তো 1 বাচ্চা, আপনার মেয়ের তো যমজ বাচ্চা। আন্টি নতুন জামাই মেনে নিয়েছে? জুই সহ সেখানে উপস্থিত সবাই আরও অবাক হয়ে যায়। এমন সময় শান্তা বসে বসার ঘরে। এতক্ষণ ডাইনিং রুম থেকে সব শুনেছে সে, তাই এখন এসেছে। এসেই তার ভাইকে বলা শুরু করে, ভাইয়া না রে, নতুন জামাইয়ের বাড়ির লোকজন বলেছে তারা মেয়ে নিবে, বাচ্চা নিবে না। ওরা তো এখন আন্টির কাছেই, তাই না আন্টি? ও আচ্ছা আচ্ছা। তা আন্টি এবার বলুন তো, আমার বুকের সাহস কতটা হতে পারে? আপনাদের মতো প্রতিবেশী যেই এলাকায় আছে না, সেই এলাকার কোনো ফ্যামিলি শান্তিতে থাকতে পারবে না। এটা বলার পরপরই রেহানা পারভিন নাফিসকে ধমক দিয়ে ওঠে। নাফিস, কি হলো, গলা ফাটাচ্ছ কেন? ভুল বলেছি কিছু? আমার কাছে আমার বউ সবার থেকে আলাদা। এবার আপনারা বসে বসে ভাবুন সে কোন লেভেলের হলে আমি তাকে বাচ্চা সমেত বিয়ে করে আমার ঘরে উঠাতে পেরেছি। আর দয়া করে এখানে পিন দেবেন না। আগে নিজের ঘরের ঝামেলা মিটমাট করার চেষ্টা করবেন, তারপর কিছু বলতে আসবেন অন্যকে। আর না পারলে আমার সাহায্য নেবেন। নাফিসের কথায় সবাই এক এক করে চলে যায়, যা রেহানা পারভিনের একদম পছন্দ হয়নি। তিনি প্রচুর রেগে যান। জুইকে নিয়ে নাফিস ডাইনিং রুমে চলে যায়। সেখানে সাম্মি, নাফিসের বাবা আর ইপসি বসেছিল। নাফিস টেবিলে বসে আছে নাস্তার জন্য। ইপসিকে কোলে নিয়ে খেলা করছিল সে। নাফিস, জি বাবা, বলো। নাফিস একদম ভালো করছিস বাবা। এদের ঘরে কাজ নেই বাবা, সকাল সকাল অন্যের ঘরে এসে আগুন লাগায়, যত সব 3rd ক্লাস মহিলা। থাক, বাদ দে। বাদ দিয়ে দিয়েই তো এই অবস্থা। আমি আর আগের নাফিস নেই বাবা, যে যা বলবে শুনবো। এবার থেকে সোজা কথা হবে। এবার সে যেই হোক না কেন, আমার নিজের মা বোন কিংবা সে জুইও হোক না কেন, আমি কাউকেই ছাড়বো না। উচিত কথা আমি বলবই। ছেলের কথায় চুপ হয়ে যায় আনিস ব্যাপারী। নাফিস তখন ইপসিকে রুটি খাইয়ে দিচ্ছে। জুই রান্নাঘরে রুটি ছেঁকছে। পেছন থেকে শান্তা এসে জুইকে জড়িয়ে ধরে আর কাঁধে একটা চুমু দেয়। কিছু বলবে শান্তা? তুমি কিছু মনে নিও না গো ভাবি, তারা এমনই। মনে নেওয়ার তো কিছুই নেই, ওনারা তো ঠিক বলছেন। আর শোনো, এটা তো সত্যি যে আমি এক বাচ্চার মা, আর তোমার ভাই আমার এক বাচ্চার সমেতে বিয়ে করেছে। আর আমরা সবাই সমাজে বসবাস করি, আর এই সমাজে এসব হবেই। যাও, এগুলো নিয়ে যাও। অন্যদিকে রেহানা পারভিন জিদে ফেটে যাচ্ছে। তারই ছেলে তারই সামনে ওনাদের সাথে এমন ব্যবহার করছে যা ওনার পছন্দ হয়নি। তিনি সোজা ডাইনিং রুমে এসে নাফিসের সামনে দাঁড়ান আর বলেন, তোকে কে বলেছে ওনাদের সাথে এইভাবে কথা বলতে? ভুল কি বলেছি আমি? ওনারা কি মিথ্যে বলেছে নাকি? বিয়েটা মেয়ে বিয়ে করছিস, আবার বাচ্চাও নিয়ে আসছে। ওনারা তো সত্যিটাই বলছে। হ্যাঁ মা, আমিও তো সত্যিটাই বলেছি। ওনারা আমার বউয়ের সত্যিটা বলেছে, আর আমি ওনাদের একজনের ছেলে আর আরেকজনের মেয়ের সত্যিটা বললাম। ক্ষতির তো কিছু দেখছি না। নাফিস, উড়িস না, বেশি উড়লে পড়ে যাব, তাই তো? ইনশাল্লাহ তোমাদের দোয়ায় পড়বো না। এক অনাথের বাচ্চারে নিয়ে আদিক্ষেতা কর। দোয়া করো মা। এই ভাষাটা নাফিসের পছন্দ হয়নি। দাঁত মুখ খিটে মায়ের দিকে তাকায় সে। খবরদার মা, আমার বাচ্চা অনাথ না। ওর মা আছে, ওর বাবা আছে, ওর পুরো পরিবার আছে। তোমার মতো একটা দাদি ওর না থাকলে ওর কিছু আসবেও না, যাবেও না। খবরদার, পরবর্তী সময় তোমার মুখ থেকে আমার বাচ্চার নামে উল্টাপাল্টা কোনো কথা যাতে বের না হয়, নয়তো আমি নিজেই তোমাদের অনাথ করে দেব। একটা বাচ্চা যেমন অনাথ হলে দুনিয়া তাকে গ্রাস করতে চায়, তেমন করে অনাথ বাবা মায়ের অবস্থা এর থেকেও করুণ হয়, এটা মনে রেখো। এসব কিছু রান্নাঘর থেকে শুনছিল জুই। চোখের পানিগুলো আপনা আপনি পড়ে যাচ্ছে চোখ দিয়ে। সবেমাত্র কাল বিয়ে করে এসেছে এই বাসায়, আর আজ এত কেয়ামত হয়ে যাচ্ছে। আর পারছিল না সে। শান্তার স্বামী আর আনিস ব্যাপারী নাফিসকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নাফিস এই মুহূর্তে প্রচন্ড চোটে আছে, কারো কথা শুনছে না। ভাইয়া তুই বস তো, নাস্তা খা তুই। গুষ্টি মারি আমি নাস্তা খাওয়ার? শান্তিতে খেতে দিয়েছে নাকি আমাকে? এই বলে নাস্তার প্লেটটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় সে। তারপর সোজা রুমে চলে যায়। এইভাবে প্লেট ফেলে দেয় সবাই তাৎক্ষণিকভাবে চুপ হয়ে যায়। বাচ্চাটাও ভয় পেয়ে যায়, দৌড়ে গিয়ে তার ফুপুর পিছনে লুকায়। শান্তা বুঝতে পেরে স্বামীর পেছন থেকে ইপসিকে কোলে তুলে নেয় আর নিজের রুমে নিয়ে যায়। অন্যদিকে স্বামী ফ্লোর পরিষ্কার করতে লেগে যায়।
আনিস ব্যাপারীও মেজাজ খারাপ করে। সকাল সকাল ঘরে অশান্তি লাগিয়ে দিছে। সে ভাবছে সবকিছু আগের মতোই আছে। এখন নিজে এক করলে ছেলে যে উল্টা দোষ করবে এটা আর বোঝে না। রেহানা পারভিন নিজের ঘরে চলে যায়। জুই আবারও পরোটা বানিয়ে ডিম ভেজে রুমে নিয়ে যায়। নাফিস তখন বারান্দায় মনের সুখে সিগারেট টানছে, নাকে মুখে ধোয়া বের করছে। বিছানায় প্লেট রেখে নাফিসের পাশে গিয়ে দাঁড়ায় জুই। আলতো করে নাফিসের কাঁধে হাত রাখে সে। নাফিস শুধু একবার জুইয়ের দিকে তাকায়, তারপর আবার সিগারেট টানায় ব্যস্ত হয়ে পড়ে। তখন জুই বলে, সিগারেটটা ফেলে দাও আর ভিতরে আসো। নাফিস কোনো কথা বাড়ায়নি, কারণ সেও জানে জুই ভালো নেই এখন। সিগারেট ফেলে দিয়ে জুইয়ের সাথে রুমে আসে সে। জুই তখন নাফিসকে নিজের সামনে বসিয়ে রেখে নিজের হাতে নাফিসের মুখে পরোটার এক টুকরো তুলে ধরে। তখন নাফিস শুধুই তার কাদম্বরীর দিকে তাকিয়ে আছে। তখন জুই বলল, খাবারের উপর জেদ করতে হয় না। তখন যা করছো একদম ঠিক করনি। খাবারগুলো ওভাবে ফেলে দিলে কেন? আল্লাহ পাক গুনাহ দিবে তো। জুইয়ের এমন শান্ত গলার মিষ্টি কথায় নাফিসের মন পুরো গলে যায়। সে তখন পরোটার টুকরোটা মুখে নিয়ে নেয়, তারপর বলা শুরু করে, তোমার থেকে আমার খারাপ লাগাটা বেশি জুই। কেন জানো? সে আমার নিজের মা। সন্তান তখন কতটা অসহায় হয় যখন তার নিজের মা অন্যায় করে। কথাটা বলতে গিয়ে নাফিসের চোখে পানি এসে যায়, আর জুইয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে যায়। জুইয়ের চোখের পানিগুলো নিজ হাতে মুছে দেয় নাফিস। জুই, হয়তো কিছু কথা শুনতে হবে তোমায়, আর সেটা আমার আড়ালে। একটু সহ্য করে নিও প্লিজ। আমি তো সবসময় থাকবো না, যখন থাকবো না তখন প্লিজ একটু সহ্য করে নিও। তবে কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। ওনার খারাপ ব্যবহারের জবাব আমি তাকে দেব। বোঝই তো, সে আমার জন্মদাত্রী মা। জুই আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, ঝাপটে নাফিসের বুকে গিয়ে পড়ে। বুকের মধ্যে এতক্ষণ লুকিয়ে থাকা চাপা ব্যথাটা বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেছে যে আর ভেতরে থাকতে পারেনি। নাফিস জুইয়ের চাপা আর্তনাদগুলোকে নিজের বক্ষে ধারণ করে নেয়, শক্ত করে চেপে ধরে রাখে জুইকে। কাঁদবে না, অনেক কেঁদেছ, কষ্টে কষ্টে নিজের জীবনে 26টা বছর পার করে ফেলেছ। তারপর আমার দেওয়া কষ্ট, ইপসির বাবার দেওয়া কষ্ট, ইপসির দাদার বাড়ির কষ্ট যথেষ্ট হয়েছে জুই। আর কাঁদবে না তুমি। এখন থেকে হাসবে, শুধুই হাসবে। আমাদের তিনজনের একটা ছোট্ট পরিবার, আমি, তুমি, ইপসি, আর কি লাগে। কাঁদবে না একদম, চুপ করো। জুই তখনও নাফিসকে জড়িয়ে ধরে। আজ যেন নাফিসকে তার ছাড়তে মনই চাইছে না। নাফিসের জন্য নিজের মনে যে কষ্টটা ছিল তা যেন কোথায় ফুরুত করে উড়ে চলে গেছে। দুপুরের রান্না সব জুই নিজেই করেছে, আর ইপসি সারা বাসা জুড়ে দৌড়ে দৌড়ে খেলেছে। কখনো শান্তা স্বামীর রুমে যায়, কখনো তার নতুন দাদার কাছে যায়, কখনো রান্নাঘরে যায়, কখনো তার পাপার কাছে যায়। ঘুরে ঘুরে সবার কাছে যায় সে। চারপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই নাফিসের মায়ের ঘরে মানে রেহানা পারভিনের ঘরে চলে যায় ছোট্ট ইপসি। রেহানা পারভিন তখন গোসল করে মাত্রই বের হয়েছেন। ইপসি তখন খাটের কোনায় গিয়ে দাঁড়িয়ে তার নতুন দাদিকে দেখছে। রেহানা পারভিন তখন চুল মুছছে, আর ইপসি গিয়ে তার পাশে দাঁড়ায়। ইপসিকে দেখে রেহানা পারভিন কিছুক্ষণ ইপসির দিকে তাকিয়ে থাকে, তারপর কি যেন ভেবে বলে, এইদিকে আসো। ইপসি বাচ্চা, তাই ভয়ে এগিয়ে যায় না তার দাদির দিকে। তারপর রেহানা পারভিন খাট থেকে নেমে গিয়ে ইপসিকে কোলে নেয় আর নিজের খাটে বসায়। তারপর একটা চকলেট হাতে দেয়। তারপর নিজের চিরুনি দিয়ে সুন্দর করে মাথা আঁচড়িয়ে দেয়। চকলেট খেতে খেতে ইপসি বেরিয়ে যায় রুম থেকে। ইপসির মাথা আঁচড়ানো দেখে জুই ইপসিকে জিজ্ঞেস করলে ইপসি শুধু বলে, দাদু দাদু। তাতেই জুই বুঝে যায় ইপসি কার কথা বলছে। তখন জুইও আর কিছু বলেনি। এভাবেই চলতে থাকে প্রায় 2 সপ্তাহ। বাসায় জুইয়ের সাথে শান্তা আর নাফিসের বাবা এরাই কথা বলে। রেহানা পারভিন সেদিনের পর থেকে ইপসিকে আদর করে, তবে জুইয়ের সাথে কথা বলে না। জুই আর নাফিস সকালে অফিসে চলে গেলে ইপসি শান্তার কাছে থাকে, আর শান্তা কলেজে গেলে রেহানা পারভিনই ইপসিকে রাখে। ইপসিটাও এখন দাদুন দাদুন করে। তবে এই 2 সপ্তাহে নাফিস আর জুইয়ের সম্পর্কটা ভালোবাসার আছে ঠিক, কিন্তু স্বামী স্ত্রীর পর্যায়ে এখনো পৌঁছাতে পারেনি। রাত কেটে যায় ইপসিকে মাঝে রেখেই। কত শত কথা কিন্তু মুখে আসে না, কত শত চাওয়া পাওয়া কিন্তু চোখে আসে না, চোখে আসলেও কেউ দেখে না। অন্যদিকে তাদের পাশের ফ্ল্যাটের একটা মেয়ে ইদানিং আসে নাফিসের বাসায়। ওই মেয়ের নাকি ইপসিকে খুব ভালো লাগে। বরাবরের মতো আজ বাসায় শুধু রেহানা পারভিন, আনিস ব্যাপারী আর ইপসি। জুই সকালে যতটুকু পেরেছে করে দিয়ে গেছে। দুপুরের রান্না শেষে রেহানা পারভিন ইপসিকে গোসল করে সাজিয়ে দেয়। আনিস ব্যাপারী এই জিনিসগুলো খেয়াল করেন। সেদিন সকালের পর থেকে রেহানা পারভিন অনেকটা বদলে গেছে। ইপসিকে অনেকটাই আদর করেন তিনি। ইপসিও দেখতে মাশাল্লাহ, তাই হয়তো মন কেড়ে নিয়েছে সবার। সাজিয়ে দিয়ে তারপর নিজ হাতে খাইয়ে দেয় ইপসিকে তিনি। বিকেলের দিকে ইপসি তার দাদার ঘরে খেলছে, তখন সেই মেয়েটা আসে। আন্টি কেমন আছে? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ও আন্টি একটু আমাদের বাসায় নিয়ে যাই। রেহানা পারভিন কারো কাছে ইপসিকে দেয় না। হঠাৎ করে এই মেয়ে চাওয়াতেও তিনি না করে দেন। না গো, নিও না, ও কান্না করে। কান্না করবে না আন্টি, নিচের থেকে ঘুরিয়ে আন। ওই ওর দাদার সাথেই বের হবে। আর আন্টি নেই নাই। আনিস ব্যাপারী খেয়াল করেন রেহানা পারভিন বারবার মানা করছে, তাই তিনিই অনুমতি দেন
ইপসিকে নিয়ে যেতে। তখন ইপসিকে কোলে নিয়ে মেয়েটা বাসা থেকে বেরিয়ে যায়। মেয়েটা চলে গেলে রেহানা পারভিন আনিস ব্যাপারীকে ধরে বসে। আমি বললাম না নিও না, তুমি কেন বললা নিতে? আরে নিক না, থাকুক। ওরে আমি কারো কাছে দেই? আরে কিছু হবে না। এমন সময় শান্তা আসে। চিল্লাচিল্লি শুনে সেও প্রশ্ন করে, কি হয়েছে মা? সুমি এসে ইশফিকে নিয়ে গেছে। আমি বারবার না করলাম, তোমার বাবাই অনুমতি দিয়ে দিস। ও, তো কি হয়েছে মা? আরে আমি ওরে কারো কাছে দেই না। সুমি তো ইপসিকে অনেক আদর করে। আসার সময় দেখলাম ইপসিকে নিচে নিয়ে গেল। দেখছিস, নিচেও নিয়ে গেছে। তো কি হয়েছে? সাথে সুমির ভাইয়ের ছেলেও আছে। কি? ওই উল্লুকটা সুমি ওকে নিচে নিয়ে গেল কেন? আরে বাদ দাও তো ভাইয়া, ভাবি তো চলে আসবে একটু পরে, ওরা নিয়ে আসবে নে। আমি ওকে কারো কাছে দেই না। এই মহল্লার মানুষের যা মুখ। একথা শুনে আনিস ব্যাপারী আর শান্তা তার দিকে তাকায়। ওনাকে দেখে বোঝা যাচ্ছে ওনার মন শান্ত নেই। ইপসিকে যতক্ষণ না পর্যন্ত বাসায় দেখবেন উনি শান্তি পাচ্ছেন না। এমন সময় রেহানা পারভিনের কানে ইপসির কান্নার আওয়াজ আসে। উনি দৌড়ে বারান্দায় যান। গিয়ে দেখেন ইপসি রাস্তায় বসে কাঁদছে। এই দেখে ওনার মেজাজ আরো গরম হয়ে গেছে। বলছিলাম না আমি ওরে না নিতে, ওরে ফালাইয়া দিস। কি বলো তুমি মা? গিয়ে দেখো বারান্দা দিয়ে। এই বলে তিনি নিজের দরজা খুলে নিচে নেমে যান। দোতলায় বাসা বলে নিচের সবকিছু শোনা যায়। তিনি তাড়াতাড়ি নিচে গিয়ে দেখেন ইপসির হাঁটু অনেকটা ছুলে গেছে, রক্ত বেরোচ্ছে। নিচে বসে বাচ্চাটা মুখে 2 হাত দিয়ে কান্না করছে। দাদুনকে দেখে কান্নার মাত্রা আরো দ্বিগুণ বেড়ে গেছে তার। আশেপাশে সুমিকে না দেখে ওনার চরম মেজাজ খারাপ হচ্ছে। তাড়াতাড়ি গিয়ে ইপসিকে কোলে তুলে নেন তিনি। শান্তা আর আনিস ব্যাপারীও নেমে আসে। ওই ওরে ফালাইছে কে? কে ফালাইছে ওরে? দাদু দাদু, ওই ছেলেটা ইপসিকে চুল টান দিছে আর ইপসিকে ধাক্কা দিছে। রেহানা পারভিন তাকিয়ে দেখে ছেলেটা প্রায় বছর সাথে খাবে। উনি ইপসিকে কোলে নিয়েই ডাক দেন ওই ছেলেকে। অত্যন্ত ক্ষেপে আছেন তিনি। ওই এইদিকে আসো। তুমি ওরে ধাক্কা মারছো কেন? কি হলো বলো? ধাক্কা দিছো কেন? ও আমার বল ধরে। বল ধরলে ধাক্কা দিবা? বেয়াদব ছেলে। তোমার বয়স দেখো আর ওর বয়স দেখো। ওর পাটা ছিলে গেছে। অসভ্য ছেলে একটা। এমন সময় নাফিস আর জুই সেখানে রিক্সা থামায়। নাফিস নিজের মায়ের ভয়েস ভালো মতোই চেনে। রেহানা পারভিন তখন সুমিকে কথা শোনাচ্ছে। তুমি বললা বাসায় নিবা, নিয়ে আসলে নিচে। ওরে নিচে এসে তুমি কই গেছো? আন্টি আমি দোকানে গেছি। ওরে এইখানে রেখে কোন আঙ্কেলের দোকানে গেলা তুমি? ও যদি রিক্সার নিচে পড়তো কিংবা ড্রেনে পড়তো? আন্টি আমি বুঝতে পারিনি। ওরে নিয়ে আর কখনো নিচে আসবা। আমি ওরে কারো কাছে দেই না। ওর বাবারও নিষেধ করি আমি যাতে ওরে নিয়ে নিচে না নামি। নাফিস আর জুই এক নজরে রেহানা পারভিনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে ইপসির পায়ের দিকে নজর যায় জুইয়ের। পাটা ছুলে রক্ত পড়ছে। তার বাচ্চার কান্নার আওয়াজ তার বুকে তীরের মতো বিচ্ছে। না পারছে কোলে তুলে নিতে, না পারছে কিছু বলতে। নাফিস গিয়ে ইপসিকে কোলে তুলে নেয়। ইপসি পাপা পাপা বলে কাঁদতে থাকে। নাফিস ওরে নিয়ে আয়। তুমি আবার নিচে আসতে গেলে কেন? আর এভাবে পরের ছেলেকে বকা ঠিক না। পরের ছেলে যখন আমার নাতিকে ফালায় কথা কম বলিস। ঘরে আয় ওরে নিয়ে। নাফিস আর জুই আবারও অবাক হয়ে যায়। উনি কি সত্যি রেহানা পারভিন, যে কিনা এত সহজে ইপসিকে নিজের নাতনি বলে স্বীকার করলেন? বাসায় এসে ইপসির পা স্যাভলন দিয়ে ক্লিন করে ব্যান্ডেজ করে দেয় নাফিস। তারপর রেহানা পারভিন ইপসিকে কোলে তুলে সোফায় বসে থাকে। দাদুন রে, ব্যথা পাইছো? কতটুকু ব্যথা পাইছো দাদুন? নাও নাও দাদুন নাও। নো নাই দাদুন, বাবা ব্যান্ডেজ করে দিছে না। এমন সময় জুই ভাত মেখে নিয়ে আসে। রেহানা পারভিন এই প্রথম জুইয়ের সাথে কথা বলে। আমার কাছে দাও, আমি খাইয়ে দিতেছি, তুমি যাও। না মা থাক, দেন আমি খাইয়ে দেই। তুমি যাও রুমে আর নাফিসরে জিজ্ঞাসা করো কি খাবে। আচ্ছা। জুই বেশ অবাক। রেহানা পারভিনের এতটা পরিবর্তন। ভাবতে ভাবতে রুমে আসে জুই। দরজার ভেতরে ঢুকতেই নাফিস পেছন থেকে জড়িয়ে ধরে জুইকে। কি ব্যাপার, এত কি ভাবছ? কই কিছু না তো। মাকে দেখে অবাক হচ্ছ? বদলে গেলেন অনেকটা। ইপসি মাকে বদলে দিয়েছে হয়তো। নাফিস জুইকে ঘুরিয়ে নিজের দিকে নেয়। অনেকক্ষণ জুইয়ের দিকে তাকিয়ে থাকে সে। জুইও অবাক চোখে তাকিয়ে থাকে নাফিসের চোখের দিকে। চোখের ভাষাগুলো চোখ দিয়েই বুঝে নেয় তারা। তখন নাফিস জুইকে খুব কাছে নিয়ে আসে। ঠোঁটের প্রেমে পড়তে ইচ্ছে হয়, চোখের প্রেমে পড়তে ইচ্ছে হয়, তোমাকে ভালোবাসতে ইচ্ছে হয়, দূরে ঠেলে দেবে, এটাই যে আমার ভয়। নাফিস আলতো করে জুইকে ছেড়ে দিয়ে সরে যেতে নিলে জুই নাফিসের শার্ট ধরে নাফিসকে নিজের কাছে নিয়ে আসে। কোনো কিছু না ভেবে নাফিসের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিয়ে নাফিসের ঘাড়ে নিজের হাত রাখে। নাফিস যেন তার বহুদিনের তৃষ্ণা নিবারণে নেমে যায়। সেই অবস্থাতেই জুইকে খাটে শুইয়ে দিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টায় রত থাকে। আর জুই তার বড় নখের তীক্ষ্ণ আঁচড়ে নাফিসের পিঠে নিজের ভালোবাসার অস্তিত্ব এঁকে দেয়। আমুন 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 আমুন। সে তার মাকে ডাকায় অনেক ব্যস্ত হয়ে পড়ে। রেহানা পারভিন তাকে শান্ত করতেই পারছেন না।
তিনি বারবার বোঝাচ্ছেন যে তার আমন ভেতরে, কিন্তু ইপসি ডেকেই যাচ্ছে। দাদুনের কোল থেকে নেমে গিয়ে সোজা রুমের দিকে যাচ্ছে ইপসি। এদিক দিয়ে রেহানা পারভিন বলা শুরু করে, সেই কখন পাঠাইছি রুমে জিজ্ঞেস করতে নাফিস কি খাবে, ওই গিয়ে আটকে গেছে, বাচ্চাটার বোধ হয় ঘুম পাইছে। পরক্ষণেই তার মাথায় আসে রুমে তো নাফিস আর জুই একসাথেই আছে। কি যেন ভেবে দৌড়ে গিয়ে নাতনিকে কোলে তুলে নেন তিনি। তারপর ইপসি আরো জোরে ডাকা শুরু করে, দাদুন রে ডাকু কেন? আমুন দাদুন আমুন। আমুন রুমে পাপ্পাও রুমে, এখন কি আর সহজে বের হবে তারা? তাগরও সময় দিতে হবে রে দাদুন। আয় তুই দাদুনের কাছে। ইপসি লাগাতার আম্মুন আম্মুন করতে থাকে। ইপসির ডাক জুইয়ের কানে যেতেই সে নাফিসকে ইশারা দেয় ওঠার জন্য। ইপসি ডাকছে কেন এভাবে? দেখি, সরো, আমি দেখে আসি। আরে দাঁড়াও না একটু, এই বলে আলতো করে জুইয়ের ঠোঁট জোড়া নিজের আঙুল দিয়ে মুছে দেয় নাফিস। আমি দেখে আসি। বেঁচে গেলে তুমি। তোমার কাছে মরার জন্য আমার অনেক সময় বাকি আছে, আসছি এখন। যাও। আর হ্যাঁ, চেঞ্জ করো, ফ্রেশ হও। জুই বের হয়ে এসে ইপসিকে কোলে তুলে নেয়। তখন রেহানা পারভিন জিজ্ঞেস করে, নাফিস কি খাবে, বলেছে কিছু? শাশুড়ির কথা শুনে তার মনে পড়ে যায়, তাকে তো পাঠানো হয়েছিল অন্য কাজে, কিন্তু সেখানে গিয়ে হয়ে গেছে অন্য কাজ। শাশুড়ির কথায় মাথা নিচু করে থাকে জুই। জুইয়ের চুপ থাকা দেখে রেহানা পারভিন কিছু আন্দাজ করতে পারে, তাই তিনিও বলে দেন, অন্য কিছু খেলে আর কি খাওয়া লাগে? তুমি ওরে সামলাও, দেখো মনে হয় ঘুমাবে, তাই ডাকাডাকি করছে, আমি রান্নাঘরে যাই। শাশুড়ির কথায় লজ্জা পেয়ে যায় জুই। মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার। অন্যদিকে একটা ভালো লাগাও কাজ করছে নিজের মনের মধ্যে। রেহানা পারভিনের ভালো ব্যবহারগুলো সত্যি জুইয়ের মনকে পুলকিত করছে। ইপসিকে কোলে নিয়ে রুমে যায় জুই। নাফিস তখন ফ্রেশ হয়ে নিজের কাজ করছিল। ইপসিকে কোলে নিয়ে জুইকে দেখে নাফিস এগিয়ে যায় তাদের দিকে। হয়েছে আমার মায়ের, এত কান্নাকাটি কেন? ওর পায়ে হয়তো ব্যথা করছে নাফিস, যার জন্য বিরক্ত করছে। অ্যান্টিসেপটিভ দিলাম তো। মা আসো তো পাপার কাছে। এক কাজ করো, তুমি ওকে রাখো, আমি রান্নাঘরে যাচ্ছি একটু। আরে না, যেতে হবে না, মা তো আছে, সামলে নেবে। তুমি ওকে ঘুম পাড়িয়ে দাও। সময়টা ভালোই পার হচ্ছিল। ইপসি তার নতুন দাদার বাড়িতে বেশ ভালো আছে। জুই তার নতুন সংসারে ভালোই মানিয়ে নিয়েছে। এর মাঝে একদিন রেহানা পারভিন, আনিস ব্যাপারী আর শান্তা স্বামীর বাসায় বেড়াতে যায়। সেখানে ইপসিকেও নিয়ে যেতে চায় রেহানা পারভিন, কিন্তু ইপসি ঝামেলা করে, তাই জুই দিতে চায়নি। মা, নিতে হবে না, থাক। কেন নিতে হবে না কেন? মা, ও তো জ্বালায়, ঝামেলা করে ইদানিং। ও জ্বালাবে না তো কি তুমি জ্বালাবে নাকি? মা, আসলে আপনার শরীরও তো ভালো না, ওইদিকে গিয়ে যদি বিরক্ত করে। ও জ্বালাবে না তো কি তুমি জ্বালাবে নাকি? আমার দাদুন ভালো, তাই না রে দাদুন? দাদুনের কথায় আবার মাথা নেড়ে সমর্থন করে ইপসি। তখন সবাই হেসে ফেলে। নাফিস কোলে নিয়ে বুকের মধ্যে চেপে ধরে ইপসিকে। এই বুড়ি, ফুপুর বাসায় যাবা? জুই, রেডি করে দাও ওকে, যাক একটু ঘুরে আসুক। জ্বালাবে কিন্তু, জ্বালাবে কিন্তু। আর শান্তা আছে তো, আর তাছাড়া স্বামীও থাকবে, জ্বালাবে না। সবার কথা শুনে জুই ইপসিকে রেডি করে দেয়। রেডি হয়ে টুকটুক করে দাদুনের সামনে গিয়ে দাঁড়ায় ছোট্ট ইপসি। রেহানা পারভিন ইপসিকে দেখে এক নজরে তাকিয়ে থাকে। লাল রঙের ফ্রকে কি যে সুন্দর লাগছে বাচ্চাটাকে। লাল রঙের রিবন দিয়ে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে তার মা। একদম পরীর মতো লাগছে ইপসিকে। রেহানা পারভিন তাড়াতাড়ি করে জড়িয়ে ধরে হাজারটা চুমু দেয় ইপসিকে। দাদুনের চুমু খেয়ে খিলখিল করে হাসে বাচ্চাটা। হ্যাঁ রে দাদুন, তোকে আমি রাখবো। কই রে দাদুন? আনিস ব্যাপারীও খুব খুশি। আসলেই বাচ্চারা ফেরেস্তার রূপ হয়, আর একজন ফেরেস্তার কাছে শয়তানও হার মানতে বাধ্য। আর এরা তো মানুষ মাত্র। জুই ইপসির কিছু জামা গুছিয়ে দেয়, একদিন থাকবে। আর সে তো মিনিটের মধ্যে জামা পাল্টায় 3-5টা। নোংরা হলেই পাল্টানোর জন্য কান্নাকাটি করে। শান্তার কোলে চেপে আম্মুন আর পাপাকে বাই বাই বলে দেয় ইপসি। বাই বাই। আমুন বাই বাই বলে না মা, আল্লাহ হাফিজ দিতে হয়, আসসালামু আলাইকুম বলতে হয়। আরে থাক, এগুলো ওর মুখ দিয়ে আসবে এখন না, আসলেও অভ্যাস করাতে হবে তো। তারপর সবার সাথে ইপসিও চলে যায়। জুই দৌড়ে বারান্দায় চলে যায়। বারান্দা থেকে মেয়েকে দেখবে বলে দাঁড়িয়ে আছে সে। আর মেয়েও নিচে গিয়ে ঠিক বারান্দার দিকেই তাকায়। মাকে দেখে ফুপুর কোল থেকে টাটা করে দেয় তার মাকে। ওদের বিদায় দিয়ে নাফিস বাসায় আসে। এর ফাঁকে জুই হাতের কাজগুলো সেরে নেয়। বাসা পুরো ফাঁকা, হাফ ডে বলে তাদেরও ছুটি। কাল শুক্রবার অফ ডে। নাফিস এসে ড্রয়িং রুমে বসে আছে। ম্যাগাজিন পড়ছিল সে, কিন্তু চোখ তার জুইয়ের দিকে। জুই তখন রান্নাঘরে কাজ করছে। আজ যদি মন একটু বেহায়া হয়ে যায়, ক্ষতি কিসে? বিয়ের প্রায় 20 দিন হতে চলল, অথচ কেউই কারো কাছে ধরা দিচ্ছে না। না জুই নিজে আসছে, না নাফিস যাচ্ছে। পর মুহূর্তেই নাফিসের গতকাল সন্ধ্যার কথা মনে পড়ে যায়। জুই কাজের ফাঁকে ওড়না খুলে পাশে রাখে। নাফিসের নজর বারবার জুইয়ের দিকে যাচ্ছে, কিন্তু লজ্জায় যেতে পারছে না।
অন্যদিকে জুইয়ের মনটাও খচখচ করছে। বাসায় কেউই নেই তারা দুজন বাদে। স্বামী অনেকবার বলেছিল তাকে যেতে, সবার সাথে গেলেই পারত সে, কিন্তু নাফিসের জন্য তার যাওয়া হয়নি। নাফিস একা হয়ে যাবে পুরো বাসায়, তাই সে থেকে যায়। কিন্তু এখন যেন কেমন লাগছে তার নিজের কাছে। রান্নাঘর থেকে আর চোখে নাফিসকে খেয়াল করে জুই। তখনই দেখতে পায় নাফিস তাকে পর্যবেক্ষণ করছে। নাফিসের পর্যবেক্ষণ তাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বারবার। এশার নামাজের আজানের পর জুই ফ্রেশ হয়ে নেয়। নাফিস তখন অফিসের কাজ করছিল রুমে বসে। জুই নামাজ পড়ে উঠে দাঁড়াতেই নাফিস জুইকে ডাকে, জুই বলো। এই ফাইলটা একটু চেক করো তো। দাও। লাইফ পার্টনারের পাশাপাশি তার কলিগও বটে। অফিসের টুকটাক কাজ বাসাতে নিয়ে আসে। দুজন মিলে সময় বের করে কাজগুলো মিটিয়ে নেয়। ফাইল দেখার সময় নাফিস বারবার জুইকে দেখছিল, জুইয়ের ঠোঁটগুলো দেখছিল, জুইয়ের শরীরের পুরো পা থেকে মাথার চুল অবধি পর্যবেক্ষণ করছে নাফিস। রাতের খাবার শেষে নাফিস বারান্দায় সিগারেট টানতে ব্যস্ত হয়ে পড়ে। জুই রুমে এসে নাফিসকে বারান্দায় দেখে ঘড়িতে নজর দেয়। ঘড়িতে তখন 11:25। এই সময় নাফিস বারান্দায়, এটা ভেবে নিজের কাছে শঙ্কা লাগছে তার। ওড়নাটা গায়ের থেকে সরিয়ে রেখে বিছানায় বসে জুই। নাফিস কি চাইছে, নাফিসের মনে কি চলছে তা একটু একটু বুঝতে পারছে জুই। জুইয়েরও মন চায় নিজেকে নাফিসের কাছে সঁপে দিতে, কিন্তু লজ্জায় ঘেঁষতে পারে না। গতকাল সন্ধ্যায় যা হয়েছিল তা ভেবে মুচকি হাসি মুখে ফুটে ওঠে জুইয়ের। বারবার নাফিসের দিকে তাকাচ্ছে জুই। আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে নাফিস। আগের থেকে শরীরটাও বেশ ভার হয়ে গেছে। স্বামী হিসেবে একদম পারফেক্ট একজন মানুষ সে। জুই আর থাকতে পারেনি, নিজেকে কন্ট্রোল করতে পারেনি। উঠে গিয়ে বারান্দায় নাফিসের পাশে গিয়ে দাঁড়ায় সে। জুইয়ের অস্তিত্বের টের পেয়ে নাফিস মুচকি হাসি দিয়ে বলে, আজ কাদম্বরী ঘুমায়নি কেন? এই, তুমি সিগারেট খাওয়া কমাতে পারো না? সিগারেট হচ্ছে নেশা, খেতে ভালো লাগে। নেশা কি করে কাটানো যায়? এই নেশা কাটানোর নয়, এই নেশা কাটানোর জন্য অন্য নেশা লাগে। কি নেশা সেটা? বলা যাবে না। কেন? ওহে মোর কাদম্বরী, তুমি কেন বোঝো না? নিকোটিনে পাই আমি সুখেরও সাধনা। নিকোটিনের জায়গা যখন ঠোঁটের মাঝে, নারী তুমি তখন আমার থেকে অনেক দূরে। নাফিসের কথায় জুই আবারও বলে, নারী যদি থাকে পাশে? নারী সঙ্গ বড় সঙ্গ কাদম্বরী, ভালোবাসায় বাধা। নারী যদি সাথে থাকে, নিকোটিন হবে সর্বনাশা। জুই তখন সেখানেই একটানে নাফিসকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায়। নাফিসকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঠোঁট দিয়ে নাফিসের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে জুই। জুইয়ের ঠোঁটের স্পর্শে হাতের সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে মুচড়ে অফ করে দিয়ে জুইয়ের কোমর জড়িয়ে ধরে নাফিস। আজ যদি দুটো মন মিলে যায় তাহলে হয়তো কিছু পুরনো মান অভিমান ভেঙে যাবে। আজ যদি সব কিছু একপাশে রেখে দুটো শরীর নিজেদের ভালোবাসাকে আঁকড়ে ধরে তাহলে হয়তো কিছু কষ্ট সুখে পরিণত হবে। হয়তো আজ প্রকৃতিও তাই চাচ্ছে, হয়তো আজ আকাশের পূর্ণিমার চাঁদটাও তাই চাচ্ছে। বারান্দা থেকে রুমের দরজায় এসে জুইকে আরো শক্ত করে জড়িয়ে নেয় নাফিস। এ যেন এক অতৃপ্ত বাসনার কামনা পূরণের পূর্ব প্রস্তুতি চলছে দুজনের মাঝে। রাতের আধারে আজ না হয় দুটো মন মিলে এক হলো, হয়তো এখান থেকেই শুরু হবে আরেকটা পথ চলা। ভুলগুলো মেনে নিয়ে সব বুঝে শুনে সেই ভুলগুলোকে শুধরাতে হয়তো সবাই পারে না, সবাই হয়তো নাফিস হতে পারে না। ভালোবাসতে হলে মন থেকে উপলব্ধি করতে হয়, ব্রেইন থেকে নয়। যতবার ব্রেইন দিয়ে ভাবা হবে, ব্রেইন ততবারই ধোকা দেবে। রাতের অন্ধকারে সব অতীত ভুলে আবারও এক হয় নাফিস আর জুই। জুইয়ের জীবনে ঘটে যাওয়া কিছু কালো অধ্যায়কে ঢেকে দিয়ে সেখানে নতুন অধ্যায়ের শুভ সূচনা করে দেয় নাফিস। সেই সূচনায় একটা ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারাটাই অনেক কিছু। রাত্রির শেষ ভাগে নাফিসকে জড়িয়ে ধরে রাখে জুই, আর নাফিসও নিজের খুব কাছে আঁকড়ে ধরে রাখে জুইকে। খুব ক্লান্ত দুজনই, তারা যে ভালোবাসার অতল সমুদ্রে ডুব দিয়েছে। এরই মাঝে নাফিস জুইয়ের চুলের ঘ্রাণ নেয়। জুইয়ের চুল থেকে একটা মিষ্টি ঘ্রাণ আসছিল। কাদম্বরী, বলো। চুলে কি দিয়েছ? এত মাতাল করা ঘ্রাণ কেন? জুই লজ্জায় কথা বলতে পারছে না, শুধু নিজের চোখ জোড়া বন্ধ করে রেখেছে। নাফিসের চোখের দিকে তাকাতেও এখন লজ্জা করছে তার। কাদম্বরী, এই কথা কেন বলছে না? বললে না তো চুলে কি দিয়েছ? শ্যাম্পু দিয়েছিলাম, আর কিছুই না। শ্যাম্পুতে এত ঘ্রাণ? জানি না। নাফিস মুস্কি হেসে জুইকে আরো কাছে টেনে নেয়। গল্প করতে করতে শেষ রাতের দিকে দুজনেই ঘুমের দেশে পাড়ি জমায়। জুইয়ের কপালে এই সুখগুলো হয়তো লেখা ছিল, তাই হয়তো আল্লাপাক তাকে সুখের মুখ দেখিয়েছেন। জীবনটা আসলেই বৈচিত্র্যময়। এখানে এক এক সময় এক এক জলসার আগমন ঘটে, আর এক এক জলসায় এক এক রকম গান বেজে ওঠে। কখনো দুঃখের অন্ত থাকে না, কখনো বা সুখের কমতি থাকে না। সারা জীবনের হিসেব কেউই করতে পারে না। অতীতে কি হয়েছিল তা ভেবে আফসোস করতে করতে সময় পার হয়ে যাবে,
কিন্তু আসলেই কি হয়েছিল, কেন হয়েছিল, এর সঠিক তথ্য পাওয়া খুব কঠিন। বর্তমানে কি আছে তা নিয়ে এগোনো উচিত, অতীতকে বিসর্জন দিয়ে সামনে এগোনো উচিত। জুইয়ের এক জীবনে একটা ঘটনা তার পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে না। প্রত্যেক মানুষকেই জীবন দ্বিতীয় সুযোগ দেয়, জুইকেও দিয়েছে। আর সেই সুযোগটা এসেছে তারই প্রাক্তন নাফিসের হাত ধরে। জুইয়ের মায়ের সেদিন রাতে বলা কথাটা সত্যি হয়ে গেল। আল্লাহ পাক পরীক্ষা নেন তার বান্দা কতটুকু